আগের দিন আমি করেছিলাম নাউনের বেসিক টু অ্যাডভান্স লেভেল কোর্স, আর আজকে আমি নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও কোর্স প্রোনাউনের বেসিক টু অ্যাডভান্স। আশা করি তোমরা আগের ক্লাসে নাউনকে খুব ভালোভাবে বুঝেছো এবং তোমরা নিয়মিত নিউজ পেপার রিডিং পড়ছো, এবং আমি আশা রাখবো তোমরা ভবিষ্যতেও এভাবে ক্লাসগুলি দেখবে এবং আমাদের সাথে সহযোগিতা করবে এবং তোমরা ক্লাসগুলো থেকে ভীষণভাবে উপকৃত হবে। আশা রাখছি তোমরা এভাবেই নিজেদের সাফল্যের দিকে এগিয়ে যাও। আমরা সকল এডুকেটররা, ফাইন্ড আউট মোড়ের এডুকেটরের যতজন সদস্য রয়েছেন সকলেই চাইবো তোমরা যাতে সাকসেসের থেকে সবার থেকে এক ধাপ এগিয়ে থাকো। আর আমরা চাই যে সকলে মিলে খুব ভালো জায়গায় পৌঁছাতে। তোমরা ভালো জায়গায় পৌঁছালে আমাদেরও ভালো লাগবে এডুকেটর হিসেবে একজন। তো চাই তোমরা সকলেই খুব ভালো করে ভিডিও দেখো এবং ভিডিওগুলোকে ভালো করে নোট করে পড়তে থাকো। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও প্রোনাউন। তো প্রোনাউন কি? এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজ ইনস্টিড অফ নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন আই হ্যাভ রিসিভড এ লেটার অ্যান্ড ইট ইজ টর্ন। তাহলে এখানে এ লেটার বা সাম ইঞ্জিনিয়ার্স হ্যাভ ডেভেলপ দিস ডিভাইস বাট নো দেম। তাহলে দেমটা এখানে কি হয়ে যাচ্ছে? প্রোনাউন। প্রথম ক্ষেত্রে আইটা প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যাই কিছু ব্যবহৃত হোক না কেন সেটাই হচ্ছে আমাদের প্রোনাউন। অর্থাৎ পার্সনের ক্ষেত্রে আমাদের যে সমস্ত প্রোনাউনগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে হি, সি, দে, উই, আই, ইউ। ওকে। এবং থিংস মানে কোনো জিনিসের ক্ষেত্রে যে সমস্ত প্রোনাউনগুলো ইউজ হয় সেটা হচ্ছে ইট আর দে। তো এবার ইট আর দে, এরপরে আমরা দেখে নিব যে প্রোনাউনের কিছুগুলো ভাগ রয়েছে, সেই ভাগগুলোকে আমাদের জানা খুব দরকার এবং মনে রাখা খুব দরকার। যেমন পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন কোনগুলো? যেগুলো আমাকে নিজের সম্পর্কে বলবে। কোনগুলো? যেগুলো হচ্ছে আমাদের নিজেদের সম্পর্কে, যেমন আই, মি, উই, ইউ, দে, দেম, এই ধরনের ওয়ার্ডগুলো কি আমাদের জন্য পার্সোনাল প্রোনাউন। কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। এরপরে আমরা আসি পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন কোনগুলো? মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, মানে যেটাতে আমার পজিশন বোঝাচ্ছে, মানে অধিকার বোঝাচ্ছে যাকে। পজেসিভ প্রোনাউন বলতে যেখানে আমার দিস ইজ মাইন, দিস ইজ আওয়ার্স, দিস ইজ ইয়োর্স, দিস ইজ হিজ, দিস ইজ হার্স, এই ধরনের এক্সাম্পলগুলো আমাদের কী বোঝাচ্ছে? অধিকার বোঝাচ্ছে। সেক্ষেত্রে পজেসিভ প্রোনাউন হয়, যেমন মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, ইটিসি। দেন আমরা চলে আসছি ডেমোস্ট্রেটিভ প্রোনাউন। অর্থাৎ ডেমোস্ট্রেটিভ প্রোনাউন কোনটাকে বলবো? যার সাহায্যে আমরা কোনো কিছুকে ডেমোস্ট্রেট করি, অর্থাৎ দিস, দ্যাট, দিস ইজ এ গুড প্রোডাক্ট, দিস ইজ এ গুড প্রোডাক্ট, এই ধরনের আমরা যেই ওয়ার্ডগুলো ইউজ করি, ছোটো ছোটো ওয়ার্ডগুলো, সেখান থেকে দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, এই ধরনের ওয়ার্ডগুলো অলওয়েজ কোনো কিছুকে ডেমোস্ট্রেট করতে ইউজ হয়, তাই এগুলোকে বলা হয় ডেমোস্ট্রেটিভ প্রোনাউন। দেন আমি আসছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। হোয়াট ইজ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ মিন হচ্ছে কারোর মধ্যে ডিস্ট্রিবিউট করা যখন বোঝাচ্ছে, যেমন ইচ মানে প্রত্যেকের মধ্যে, আইদার মানে এদের মধ্যে, অথবা এ অথবা ও, নাইদার, এই ধরনের কথাগুলো সবসময় আমাদের ডিস্ট্রিবিউট করাকে বোঝায়, তাই এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে তাহলে পড়ছে ইচ, আইদার, নাইদার। এরপরে আমরা চলে আসছি রেসিপ্রোকাল, মানে একে অন্যের, একে অপরের সাপেক্ষে যেটা বোঝাবে সেটা হচ্ছে গিয়ে রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন আমরা রেসিপ্রোকাল প্রোনাউন আমরা দেখছি যে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো কী হচ্ছে? রেসিপ্রোকাল প্রোনাউন, মানে একে অন্যের সাপেক্ষে যেটা বোঝাবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। দেন আমরা আসছি রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপরে আমরা কি চলে আসছি? রিফ্লেক্সিভ প্রোনাউনে। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো বলবো? যেটাতে নিজেকে রিফ্লেক্স করছে। কি করছে? যেটাতে আমাদের নিজেদেরকে রিফ্লেক্স করছে, সেটাই আমাদের হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন মাই সেলফ, আওয়ার সেলফ, দেম সেলফ, ইটিসি। আর এমপ্যাথেটিক প্রোনাউনটাও সেম। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমপ্যাথেটিক প্রোনাউন সেম জিনিস, মাই সেলফ, আওয়ার সেলফ, অর্থাৎ যেটাকে নিজেকে তুমি রিফ্লেক্স করতে দেখতে হবে। আই, আমান গুপ্তা, মাইসেলফ, এভাবে যখন আমরা কথাগুলো বলি, অর্থাৎ মানে নিজেকে যখন রিফ্লেক্স করব কোনো প্রোনাউনের দ্বারা, সেই ওয়ার্ডগুলো যেগুলো হয় সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রোনাউন। এরপরে চলে আসছি আমরা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ আর ইন্টারোগেটিভ প্রোনাউন সেম জিনিস, যেমন হু, হুম, হুজ, হুইজ, দ্যাট, এগুলোতে বোঝাই যাচ্ছে আমরা কি বলতে যাচ্ছি। ইন্টারোগেটিভ মানে যে কোনো ইন্টারোগেটিভ প্রোনাউনকে আমরা ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর এক্সক্লেমেটরি প্রোনাউন কোনগুলো? হোয়াট, হাউ, এবার যেগুলোতে আমাদের এক্সক্লেমেটরি মানে বিস্ময় বোঝাবে যে প্রোনাউনের দ্বারা, সেটাকে আমরা বলছি এক্সক্লেমেটরি প্রোনাউন। এরপরে যেটা আছে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন কোনগুলো? যেমন এনিবডি, এনিওয়ান, এনিথিং, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, নোবডি, অল, সাম, নো ওয়ান, অ্যানাদার, নাথিং, মাচ, ফিউ, ইটিসি। এগুলো সবগুলোই আমাদের মনে রাখার জিনিস। আমি এখানে বলে দিলাম এনিবডি, এভরিবডি, সামবডি, এই যে ইনডেফিনিট প্রোনাউন আমরা এখানে দেখতে পাচ্ছি।
তো সেক্ষেত্রে আমাদের এগুলো সবগুলোই মাইন্ডে রাখতে হবে এবং মনে রাখতে হবে। ইংলিশকে যত বেশি মনে রাখবে তোমার ইমপ্রুভমেন্ট লেভেল তত বেশি বৃদ্ধি পাবে। তো আমরা এরপরে চলে আসছি নেক্সট স্লাইডে আমরা দেখে নিচ্ছি যে এখানকার কিছু একটা চার্ট, যেই চার্টটার মাধ্যমে আমরা দেখব সাবজেক্টিভ কেস কোনগুলো হয়, অবজেক্টিভ কেস কোনগুলো হয়, আর পসেসিভ কেস কোনগুলো, মানে অধিকার কোনটা দ্বারা বোঝাচ্ছে। অর্থাৎ দেখে নাও সাবজেক্টিভ কেসে নমিনেটিভ কেস আর অ্যাকুস্টিভ কেস। অর্থাৎ নমিনেটিভ কেস আমরা কি, যেটাতে আমরা মেন নিজেকে বোঝাচ্ছে সেটা হচ্ছে নমিনেটিভ, মানে যেটা সাবজেক্টে ইউজ হচ্ছে। আর অবজেক্টিভ যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকুস্টিভ কেস। অর্থাৎ আই দিয়ে আমরা কোনো বাক্যকে শুরু করি, কিন্তু মি দিয়ে কোনো বাক্যকে আমরা শুরু করি, অর্থাৎ সাবজেক্ট যখন বুঝাবে তখন আই এবং মি। এবং পসেসিভ মানে যখন অধিকার বুঝাবে, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে সাবজেক্টিভ কেসে একটা, অবজেক্টিভ কেসে একটা এবং পসেসিভ কেস আরেকটা। ওকে, তাহলে আমরা এই তিনটা কেসের মধ্যে দেখব পসেসিভ কেসে সবসময় অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন হিসেবে ইউজ হয়। অর্থাৎ যখন আমরা অ্যাডজেক্টিভের পজিশনে বসবো, অর্থাৎ নাউনের আগে যখন কোনো ওয়ার্ড বসে, যেমন আগের দিন পড়েছিলাম মাই ম্যাথমেটিক্স আর স্ট্রং, নট স্ট্রং বা আর স্ট্রং। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মাই অ্যাডজেক্টিভে ম্যাথমেটিক্সের আগে মাই বসে, কারণ আমি বলেছিলাম যে নাউনকে কোয়ালিফাই করার জন্য অলওয়েজ অ্যাডজেক্টিভ আসে। তো মাই যখন বসেছিল তো অ্যাডজেক্টিভের পজিশনে বসেছিল, বসে নিয়ে সেটাকে কোয়ালিফাই করে কী করেছিল, প্লুরাল করেছিল। তো সেম কনসেপ্ট এখানে ইউজ হচ্ছে যে আই, এই চারটা তোমরা খুব ভালোভাবে পড়বে এবং এই চারটা তোমাদের মনে রাখা খুব জরুরি যে কোনটা সাবজেক্টিভ কেস, কোনটা অবজেক্টিভ কেস, আর পজিটিভ কেসের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা প্রোনাউন। এটা পুরোটাই তোমাদের মনে রাখতে হবে। চারটা এখানে বলার কিছু নাই, তোমরা এটা সুন্দর করে নোট করে নিবে। আমি এখানে সম্পূর্ণ নোটের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। এরপর আমি চলে আসি রুল ওয়ানে সবসময় মনে রাখবে যে ইট যে ওয়ার্ডটা রয়েছে, ইট ওয়ার্ডের সাথে কখনো শুধুমাত্র অবজেক্টিভ কেস হয় না, বাকি সব কেস হতে পারে। অবজেক্টিভ কেস মিন মি, আস, ইউ, এই ধরনের ওয়ার্ডগুলো হয় না। যেমন ইট ইজ মি হয় না, অথবা ইট ইজ আই বলতে পারি, ইট ইজ উই বলতে পারি, ইট ইজ আওয়ার বলতে পারি, ইট ইজ সি বলতে পারি, ইট ইজ দে বলতে পারি, কিন্তু বাট কখনো অবজেক্টিভ কেস বসবে না। তো আমি এখানে পরিষ্কার লিখে দিয়েছি ইটের সাথে শুধু অবজেক্টিভ কেস হবে না, বাকি সব কেস হতে পারে। ইট ইজ মাইন, ইট ইজ আওয়ার্স, দেখো প্রত্যেকটা এক্সাম্পল দেওয়া আছে। ইট ইজ মাইন, আওয়ার্স, অর্থাৎ পজিটিভ কেসে অ্যাডজেক্টিভ হতে পারে, পজিটিভ কেসে প্রোনাউনও হতে পারে, সাবজেক্টিভ কেস হতে পারে, কিন্তু শুধুমাত্র অবজেক্টিভটা ইটের সাথে বসে না। দ্যাটস মিন এই আগের চারটা কতটা মনে রাখা গুরুত্বপূর্ণ সেটা তোমরা বুঝতেই পারছো। দেন আমরা যে কনসেপ্টে আসি, ইট ভার্ব ওয়ার্ড আর দেয়ার ভার্ব ওয়ার্ড, ঠিক আছে। আমরা এরপরে দেখে নিচ্ছি ইটের পরে ভার্ব বসবে, তারপরে ওয়ার্ড আসবে, দেয়ারের পর ভার্ব বসবে, তারপরে ওয়ার্ড আসবে। এরপরে আমরা আসছি হচ্ছে লেটের রুলে। লেট রুলটা কি, ইউজ অবজেক্টিভ কেস আফটার দ্য ওয়ার্ড লেট। কি বলছে, লেটের পরে অলওয়েজ অবজেক্টিভ কেস ইউজ হয়। কি হয়, অবজেক্টিভ কেস অ্যান্ড প্রিপোজিশন অ্যান্ড জেরান। কি হয়, তাহলে হচ্ছে ইউজ অবজেক্টিভ কেস আফটার দ্য ওয়ার্ড লেট, প্রিপোজিশন অ্যান্ড জেরান। তাহলে কি হচ্ছে, সবসময় অবজেক্টিভ কেস কার কার পরে ইউজ হয়, লেটের পরে, প্রিপোজিশনের পরে এবং জেরান্ডের পরে। জেরান্ড মিন হচ্ছে যেটা হচ্ছে আইএনজি যুক্ত ওয়ার্ড। আইএনজি যুক্ত ওয়ার্ডের পরে অলওয়েজ কী হয়, অবজেক্টিভ কেস ইউজ হয়, কখনো আদার্স কোনো কেস ইউজ হতে পারে না। তো সেক্ষেত্রে আমরা এবার দেখে নিচ্ছি যে কি আছে পরের স্লাইডে। তো আমরা এখানে দেখছি, যখন দেখো লেট মি গো, তাহলে লেট মি গো, মিটা কী হচ্ছে, অবজেক্টিভ কেস। দেখে নাও এটা কারেক্ট। দে লাফড অ্যাট ইউ অ্যান্ড মি, দে লাভ অ্যাট ইউ অ্যান্ড মি। দেখো এখানে ইউটা কিন্তু অবজেক্টিভ কেস, আবার ইউ কিন্তু সাবজেক্টিভ হয়, কিন্তু এখানে অবজেক্টিভ কেস হিসেবে ইউজ হয়েছে ইউটা। যেমন ইউ অ্যান্ড মি, তাহলে দেখো দুটোই কিন্তু অবজেক্টিভ কেস। এখানে কত পজিশনও বুঝাতে পারে, শুধুমাত্র এখানে সাবজেক্টিভ কেস হবে না। আগের ক্ষেত্রে যেমন ইটের সাথে দেখলাম শুধুমাত্র অবজেক্টিভ কেস হবে না, আর এখানে শুধু সাবজেক্টিভ কেস হবে না, এখানে অবজেক্টিভ আর পজিটিভ কেস হবে। তাই ওই চারটা মনে রাখা আমাদের কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা এই ভিডিওটাই এবং এই লেকচারের মাধ্যমে বুঝতে পারছি যে চারটাকে মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো দেন আমি চলে আসছি বিটুইন। যেমন এখানে প্রিপোজিশন আছে বিটুইন ইউ অ্যান্ড মি দ্য সুইটস ওয়্যার ডিস্ট্রিবিউটেড। তাহলে দেখো এখানে বিটুইন রয়েছে, তো বিটুইনের পরে আমরা কি বলেছিলাম যে অবজেক্টিভ কেস ইউজ হয়, সেক্ষেত্রে আমাদের ইউ অ্যান্ড মি চলে এসেছে। তাহলে আমরা এটাও মনে রাখা খুব জরুরি। এরপরে আমরা যেটা আসছি ইনফিনিটিভ, অর্থাৎ ইউজ অবজেক্টিভ কেস আফটার অ্যান্ড বিফোর ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভের আগে এবং পরে কি ইউজ হয়, ইনফিনিটিভের আগে ও পরে অলওয়েজ অবজেক্টিভ কেস ইউজ হয় এবং পজিটিভ কেস ইউজ হয়, শুধুমাত্র কি হয় না, সাবজেক্টিভ কেস। অর্থাৎ লেট আর ইনফিনিটিভের ক্ষেত্রে প্রায় সেম রুল, লেট, ইনফিনিটিভ, জেরান্ড আর প্রিপোজিশনের ক্ষেত্রে সেম রুল। এখানে অবজেক্টিভ আর পজিটিভ কেস হয়, বাট এখানে সাবজেক্টিভ কেস হয় না। আর ইটের ক্ষেত্রে কী ছিল, যেখানে শুধু অবজেক্টিভ কেস হয় না, সাবজেক্টিভ এবং পজিটিভ কেস হয়। তো এই আমি ছোট ছোট করে পাশে লাল
এর মধ্যে বর্ডারে লিখে দিয়েছি তোমাদের যাতে পড়ার সময় কোনো রকম বুঝতে না অসুবিধা হয়, এবং বুঝলে তো না বুঝতে পারলে তোমরা ভিডিওটি পজ করে আরেকবার দেখে নেবে এবং ভিডিওটি আরেকবার শুনলেই তোমাদের সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেন চলে আসছে আমি রুল 4-এ। রুল 4-এ কী বলছে? কম্প্যারিজন। যখন কোনো কিছুর মধ্যে কম্প্যারিজন বোঝাবে, অর্থাৎ কী বোঝাবে? যখন কোনো কিছুর কম্প্যারিজন বোঝাবে, অমন ইজ স্মার্টার দেন আই, অর্থাৎ সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্টিভ বসবে আর অবজেক্টের ক্ষেত্রে অবজেক্টিভ বসবে, অর্থাৎ সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্টিভ পজিটিভ দুটোই বসবে আর অবজেক্টের ক্ষেত্রে অবজেক্টিভ আর পজিটিভ বসবে। ঠিক আছে, তাহলে দুটো জিনিস মাথায় থাকলো যে অবজেক্টের সাথে তুলনা হলে সেটা অবজেক্টিভ বসবে, আর সাবজেক্টের সাথে সাবজেক্টিভ আর পজিটিভ দুটোই বসবে। অবজেক্টের সাথে তুলনা হলে অবজেক্টিভ আর পজিটিভ দুই বসবে। যেমন আমান ইজ স্মার্টার দেন মি, অর্থাৎ আমান যে রয়েছে সে কি হচ্ছে? স্মার্টার দেন মি। মিটা কি হয়ে যাচ্ছে? অবজেক্টিভ কেস, কিন্তু আমনটা কি? সাবজেক্ট। দ্যাটস মিন এর সাথে কি বসবে? অলওয়েজ সাবজেক্টিভ কেস বসবে। সাবজেক্টিভ মানে অমনের পরিবর্তে আমি কি বলতে পারি? অমন ইজ স্মার্টার দেন মি, মানে আমার থেকে অমন বেশি স্মার্ট। তাহলে আমার মানে এখানে কী হয়ে যাবে? সাবজেক্টিভ কেসে আই। তো এখানে এই ক্ষেত্রে আই ইউজ হলো। যেমন সি ইজ মোর কনসিয়াস দেন হিম, কারণ হিমটা হবে না, কারণ হিমটা হচ্ছে কি আমার অবজেক্টিভ কেস এখানে, তাই কি হয়ে যাবে? হার হয়ে যাবে বা হি হয়ে যাবে। এভাবে আমাদের এক্সাম্পলগুলো প্রত্যেকটা দেওয়া আছে। দে লাইক হিম মোর দ্যান সি ডাজ, দে লাইক হিম মোর দ্যান সি ডাজ। আমি 4 নম্বর এক্সাম্পলে দেখাচ্ছি দে লাইক হিম, অর্থাৎ সে আমাকে পছন্দ করে মোর দ্যান সি ডাজ, তার থেকে। তাহলে সি এখানে দে আছে, দে এর পরিবর্তে আমি কে আসবে? নিশ্চয়ই এখানে আমি অবজেক্টিভ কেস বসাতে পারবো না, হয় সাবজেক্টিভ নয় পজিটিভ। তাহলে আমার এখানে কি বসবে? সাবজেক্টিভ কেসে সি বসে গেল। ওকে, যেহেতু প্রথমে দে ছিল, এবার সাবজেক্টের সাথে সাবজেক্ট, অবজেক্টের সাথে অবজেক্ট, আমরা এটা আগেই পড়েছি এবং এটা আবার বারবার দেখছি। এখানে প্রত্যেকটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের খুব ভালো করে দেওয়া আছে। মাই অফিস ইজ ক্লিনার দেন ইয়োর রুম, ইয়োর রুম। তাহলে এখানে কি হচ্ছে? মাই অফিস ইজ ক্লিনার, তাহলে কি হচ্ছে? মাই অফিস ইজ ক্লিনার দেন ইয়োর রুম, তাহলে ইয়োর রুম হচ্ছে। তো এভাবে প্রত্যেকটা এক্সাম্পলে আমরা দেখিয়েছি। এখানে প্রত্যেকটা এক্সাম্পল তোমরা নোট করে রাখবে এবং ডিটেলস পড়বে, তোমাদের কনসেপ্টটা পুরোপুরি বুল্ড হয়ে যাবে। এই তারপরে তোমাদের প্রোনাউন নিয়ে আর কোনো রকম সমস্যা থাকবে না। তো নেক্সট রুলে আসছে আমরা রুল 5। রুল 5-এ কী বলছে? রুল 5-এ বলছে এ রিলেটিভ প্রোনাউন ইজ এ টাইপ অফ প্রোনাউন দ্যাট অফটেন ইন্ট্রোডিউস ডিপেন্ডেন্ট অর রিলেটিভ ক্লজেস সেন্টেন্স, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন কী করে? অলওয়েজ যে আমাদের দুটো সেন্টেন্সকে যুক্ত করে। যেমন আই মেট শিবম, তাহলে শিবমটা কি? শিবমের ক্ষেত্রে আমরা কি জানি? অলওয়েজ হু বসবে। কেন হু বসবে সেটা আমরা পরের পেজে দেখব, কারণ শিবম একটা নাম, নামের ক্ষেত্রে অলওয়েজ হু, আর কোনো বস্তুর ক্ষেত্রে সবসময় হুইচ, আর কোনো কিছু সেম বুক মানে কোনো কিছুর সাথে একই জিনিস বোঝাচ্ছে যখন, তখন সেটাতে দ্যাট বসবে। তো আমরা নেক্সট স্লাইডে দেখে নিচ্ছি যে এই জিনিসটা কি হচ্ছে। এই দেখো, যখন পার্সন বুঝাবে তখন কি হবে? হু, হুম আর হুস। আর যখন অ্যানিমেল আর নন লিভিং থিং বুঝাবে তখন হুইচ, হুইচ আর অফ হুইচ। তাহলে সাবজেক্টিভ ক্ষেত্রে কাছে হু আর হুইচ, অবজেক্টিভ ক্ষেত্রে কাছে হুম আর হুইচ, আর পজিটিভ ক্ষেত্রে কাছে হুজ আর অফ হুইচ। তো আমি সেটাই এখানে দেখাবো, যেখানকে এখানে প্রত্যেকটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাবো। যেমন আই মেট এ বয়, তাহলে বয়টা কি? সাবজেক্ট, তার জন্য কি আসলে হু ওয়াজ এ ডক্টর। ওকে, আই মেট এ বয় হুম আই ডিড নট লাইক, যাকে আমি পছন্দ করি না, এখানে কিন্তু অবজেক্টিভ কেস হয়ে গেল। তাহলে কি এটা ঠিক হলো? আই মেট এ বয় হুম আই কী হবে? আই মেট এ বয় হুম আই ডিড নট লাইক, তাহলে এখানে অবজেক্টিভ কেস হিসেবে ইউজ হলো। নেক্সটে আমি দেখছি আই মেট এ বয় হুজ ফাদার, মানে তার পজিশন বোঝাচ্ছে, অধিকার বোঝাচ্ছে, তার বাবার অধিকার, তার বাবা ওয়াজ এ ডক্টর, তার বাবা হয় ডক্টর। হুজ ফাদার, যার তার বাবা হয় ডক্টর, অর্থাৎ এখানে পজিশন বা অধিকার বোঝাচ্ছে। অর্থাৎ অধিকার যখন আমাদের কোনো কিছু ক্ষেত্রে বোঝায় তখন সেক্ষেত্রে আমাদের হুজ ইউজ হয়। আমরা আগেই দেখেছি, এই যে উপরে আমরা স্লাইডে পড়েছি যে অধিকার যখন কোনো কিছুর বোঝায় তখন হুজ ব্যবহৃত হয়, আর যখন আমরা এটা পার্সনের ক্ষেত্রে, আর যখন অ্যানিমেল নন লিভিং তখন অফ হুইচ হতো। তাহলে এই দুটো জিনিস আমরা দেখলাম। নেক্সট আমি চলে আসছি আই মেট এ বয় হুম আই ডিড নট লাইক, তাহলে হুম আই ডিড নট লাইকটা ঠিক আছে, কেম টু মাই পার্টি, তাহলে হুম কী হতো এখানে? কারণ আই আছে, আইটা যখনই আছে তখন তো হুম বসার কথা না, তাহলে এটা রং হয়ে যাচ্ছে। ঠিক আছে, আই মেট এ বয় আছে, আই মেট এ বয় হু আই ডিড, দেখো হুটা হচ্ছে কারণ আই মেট এ বয়, তার সাথে কী হচ্ছে? সাবজেক্টের সাথে অলওয়েজ সাবজেক্ট আসবে। তাহলে আই মেট এ বয় হু আই ডিড নট লাইক কেম টু মাই পার্টি, হুম কখনো হবে না কারণ সাবজেক্টের সাথে অবজেক্টিভ কখনো বসতে পারে না। আমি এটা আগেই বলেছি এবং ভালো করে আবার বলে দিলাম। তো দেয়ার ওয়াজ এ পার্সন হুম আই ডিড নট, কারণ দেয়ার ওয়াজ এ পার্সন, একটা পার্সনকে বোঝাচ্ছে, হুম আই ডিড নট এটা কি হতে পারে? হবে না, কারণ এখানে সাবজেক্টকে বোঝাচ্ছে, এখানে হু আইটা ঠিক হবে। দেন আমি চলে আসছি যে এ হাউস একটা বাড়ি, তাহলে এটা কি হচ্ছে? নন লিভিং থিংস বা নন লিভিং থিংসের মধ্যে বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে?
হুইচ হবে, কেন এই হাউসটা একটা অবজেক্টিভ কেস, আই হ্যাড এ হাউস, কারণ অবজেক্টিভ পজিশনে হাউসটা বসে আছে, তাহলে হুইচটা কী হয়ে গেল, হুইচ কেন বসলো, অবজেক্টিভ কেসের জন্য হুইচ আসলো। এবার বলছে আই হ্যাড এ হাউস হুইচ আই গিফটেড টু মাই ব্রাদার। ওকে, তাহলে এভাবে আমরা প্রত্যেকটা জিনিস দেখছি যে কেন হুইচ বসছে আর কোনটাতে কী বসছে। এবার বলছে আই হ্যাড এ হাউস অফ হুইচ ওয়ালস ওয়ার বিং পেইন্টেড, আমার কাছে একটা বাড়ি আছে যার ওয়ালগুলো, মানে এখানে অধিকার বোঝাচ্ছে, পজিশন বোঝাচ্ছে, তার জন্য এখানে কী আসলো, আমাদের সবসময় লাইনগুলো পড়ে, এর জন্য আমাদের বলা হয় যে পেপার রিডিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আমরা পেপার রিডিং পড়লে পরে সেই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে দূর হয়ে যাবে। কেন দূর হবে, কারণ আমরা যদি পেপার রিডিং করি এই ছোটো ছোটো জিনিসগুলো, অধিকার কাকে বলে, পজিশন কোনটা বোঝাচ্ছে, কোনটা আমাদের নন লিভিং থিংস বোঝাচ্ছে, কোনটা পার্সনের ক্ষেত্রে বোঝাচ্ছে, এই ছোটো ছোটো জিনিসগুলো আমরা বুঝতে পারবো। তো দেন আমি দেখছি আই হ্যাড এ হাউস অফ হুইচ ওয়ালস ওয়ার পেইন্টেড, হুইচ ওয়ার বিং পেইন্টেড, যেখানে আমাদের পজিশন বোঝাচ্ছে। তো দেন আমরা আসছি হচ্ছে রুল 7-এ। রুল 7-এ আমরা কি দেখব, এখানে হচ্ছে যে সিলেকশন করলে লিভিং আর নন লিভিং উভয় ক্ষেত্রেই হুইচ হবে। সিলেকশন মানে কোনো দুজনের মধ্যে একজনকে সিলেকশন করছি আমি, তাহলে লিভিং হোক আর নন লিভিং থিং হোক, অর্থাৎ জীবিত অথবা মৃত বা যেই হোক না কেন, দুটোর ক্ষেত্রেই কি হবে, হুইচ ইউজ হবে। দ্য ম্যানেজার ডিড নট নো হুইচ অফ হিজ টু এমপ্লয়ি হ্যাড কমিটেড সাচ এ ডেলিবারেট মিস্টেক। ঠিক আছে, ম্যানেজার জানতো না যে হুইচ অফ হিজ কোন দুটো এমপ্লয়ি হ্যাড কমিটেড সাচ এ ডেলিবারেট মিস্টেক। ঠিক আছে, এই ডেলিবারেট মিস্টেকটা করেছে। তো দেন আমি তাহলে কী করলাম, এখানে হুইচটা কেন ইউজ করলাম, তো আমি বলে দিয়েছি যে এখানে সিলেকশন বোঝাচ্ছে দুজনের মধ্যে একজনকে বাঁচতে হবে, অর্থাৎ সিলেকশন বোঝালে অলওয়েজ কী হয়, হুইচ ইউজ করতে হবে। তো এই ইমপ্রুভমেন্টগুলো আমাদের কোথা থেকে আসে, এগুলো আমরা যত রিডিং করব সেটা বুঝতে পারবো। তার জন্য এই গ্রামারের নিয়মটা আমার জানা দরকার। আমি শুধু যদি রিডিং করি এবং গ্রামারের নিয়মটা না জানি, ফলে সেখানে আমার সেক্ষেত্রে কী হবে, সেখানে আমি জানলাম না হুইচটা কীভাবে ইউজ হচ্ছে, বা দ্যাটটা কীভাবে আসছে, হুটা কীভাবে আসছে, ফলে আমার কনসেপ্টটা সেভাবে বিল্ডিং হচ্ছে না। কিন্তু আমি যদি একবার রিডিং করে নিই, ফলে আমাদের সেক্ষেত্রে কনসেপ্টটা বিল্ডিং হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমি সেই জিনিসটাকে ঠিক করতে পারছি। হুইচ অফ দ্য ইন্ডিয়ান স্টক হোল্ডার হ্যাজ পেইড দ্য হাইয়েস্ট ট্যাক্স ইন FY 2011-12। ঠিক আছে, কোন স্টক হোল্ডার আমাদেরকে হচ্ছে হাইয়েস্ট ট্যাক্স পেইড করেছে, কী করেছে, হাইয়েস্ট ট্যাক্স পেইড করেছে। তো দেন আমরা এটা দেখলাম যে এখানে দুটোর মধ্যে তুলনা বোঝাচ্ছে বা চয়েস বোঝাচ্ছে, তার জন্য আমাদের কি আসছে, স্টক হোল্ডার হ্যাজ পেইড দ্য হাইয়েস্ট ট্যাক্স ইন দ্য FY 2011-12। এরপর আমরা আসছি রুল 8-এ, যেখানে আমরা দেখব রিলেটিভ প্রোনাউন্স আর অলসো ইউজড অ্যাজ দ্য অবজেক্টিভ অফ প্রিপোজিশন। তাহলে রিলেটিভ প্রোনাউন আমাদের কিসের জন্য আসে, আর অলসো ইউজড অ্যাজ দ্য অবজেক্ট অফ প্রিপোজিশন, অর্থাৎ আমাদের বাক্যে যে প্রিপোজিশন আছে সেটা সবসময় বাক্যের অন্য অংশের জন্য আসে, অন্য অংশের জন্য প্রিপোজিশনটা আসে। যেমন যা চেয়ার অন হুইচ আই ওয়াজ সিটিং বিগান টু ক্র্যাক, দ্য চেয়ার অন হুইচ, অর্থাৎ চেয়ারের জন্য আসছে অন হুইচটা, দ্য চেয়ারের জন্য কে আসছে, অন হুইচটা। আর এই জিনিসগুলো আমরা বুঝবো কোথা থেকে, যখন আমরা বেশি করে রিডিং পড়বো, সেক্ষেত্রে আমাদের আরও বেশি ক্লিয়ার হবে। তার জন্য আমি বারবার বলি যে নিউজ পেপার রিডিং ইজ মাস্ট, এবং রোজ নিউজ পেপার রিডিং পড়া দরকার, কতটা গুরুত্বপূর্ণ। এবং নিউজ পেপার রিডিং পাওয়ার জন্য যা যা করতে হবে সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে যাবতীয় তথ্য সেখানে পেয়ে যাবে তোমরা। তো যারা যারা তোমরা এই চ্যানেলটি দেখছো, সকলেই ফাইন্ড আউট মোডের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, এবং সেখানে তোমরা সমস্ত রকমের PDF পেয়ে যাবে। তো দেন আমি আসছি নেক্সট রুলে, ইউজ অফ দ্যাট। অর্থাৎ ইউজ অফ দ্যাটের রুলে আসার আগে আমি দেখে নিচ্ছি রুল 9-এ যে এই ওয়ার্ডগুলো তোমাকে মনে রাখতে হবে। এই ওয়ার্ডগুলো মনে রাখা ছাড়া তোমরা নিজের ইংলিশকে ডেভেলপ করতে পারবে না। অর্থাৎ কি বোঝাচ্ছে, যেখানে এনি ওয়ান, এভরি ওয়ান, নান, এনিবডি, এভরিবডি, নো বডি, নান, এনিথিং, এভরিথিং, নাথিং, অল, ফিউ, লিটিল, সেম, অনলি, মাচ, সুপারলেটিভ, এই ধরনের থাকলে পরে কি হয়, অলওয়েজ দ্যাট ইউজ হয়। অর্থাৎ দেয়ার ওয়াজ নান দ্যাট, দেয়ার ওয়াজ এভরিথিং দ্যাট, অল দ্যাট। দেখো, ইট ইজ দ্য বেস্ট কোম্পানি দ্যাট প্রডিউস দ্য ইলেকট্রনিক গুড। অর্থাৎ এই যে এনি ওয়ান, এভরি ওয়ান, নান, এনিবডি, নো বডি, এভরিবডি, এনিথিং, এভরিথিং, নাথিং, অল, ফিউ, লিটিল, সেম, অনলি, মাচ, এগুলো সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে কী হয়, অলওয়েজ দ্যাট আসে। ক্লিয়ার? এই জিনিসটা আমাদের আশা করি সকলের ক্লিয়ার হয়েছে যে দ্যাটটা কখন আসে, এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলে অলওয়েজ দ্যাট আসবে, মানে এই সমস্ত প্রোনাউনে আগে অলওয়েজ কী হবে, দ্যাট আসবে। তো আমাদের হয়ে গেল রুল 9। এরপরে আমরা আসছি রুল 10-এ, ইন্টারোগেটিভ ওয়ার্ডস। অর্থাৎ ইন্টারোগেটিভ ওয়ার্ডস আমরা জানি, হু ইজ হেয়ার, দ্যাট ডাজ নট লাভ হিজ কান্ট্রি। অর্থাৎ
হুম, হুজ, হুম, হুজ, হুইচ, হোয়াট, ইটিসি। এই ধরনের ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা কি দেখি? হু ইজ হেয়ার, মানে এখানে কে আছে। দ্যাট ডাজ নট লাভ হিজ কান্ট্রি। ঠিক আছে, তাহলে আমি দেখো যে হোয়াটের সাথে অলওয়েজ দ্যাট বসছে, হুইচ বুক অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে অলওয়েজ দ্যাট একটা ফলো হচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের কীভাবে জানবো? যখন রিডিং পড়বো আরও বেশি করে আমরা জানবো। দেখো, হু ইজ হেয়ার, দ্যাট ডাজ নট লাভ হিজ কান্ট্রি, হোয়াট ইজ দ্যাট উইল লাস্ট ফর এভার, হুইচ বুক ডু ইউ নিড দ্যাট ইউ ডু নট হ্যাভ। ওকে, তো আমরা দেখছি যে ইন্টারোগেটিভ ওয়ার্ডসটা প্রোনাউনের ক্ষেত্রে কীভাবে ইউজ হচ্ছে এবং এর সাথে একটা দ্যাট আসছে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখার এবং সেগুলো আমাদের মনে রাখতে হবে এবং নিয়মিত রিভিশন করতে হবে। দেন আমরা চলে আসছি নেক্সট রুলে। এরপরে দেখো, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট দ্যাট আর ওয়ার্কিং ইন দিস প্রজেক্ট। দেখো, বেস্ট স্টুডেন্টস প্লুরাল আছে, তো প্লুরালের পর আমাদের অলওয়েজ কী আছে? দ্যাট। কেন? বেস্ট স্টুডেন্টস দ্যাট আর ওয়ার্কিং ইন দিস প্রজেক্ট। দেখো, দ্যাটের আগে অলওয়েজ কী বসছে? প্লুরাল ফর্ম ইউজ হচ্ছে। দেখে নাও, অনলি ওয়ান থাকলে শুধু ভার্বটা সিঙ্গুলার হয়, অনলি ওয়ান থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, আর বাকি ওয়ান যদি থাকে শুধু তাহলে ভার্ব প্লুরাল হয়। অনলি ওয়ানের ক্ষেত্রে অনলি ওয়ানের ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার, শুধু ওয়ান অফ দ্য বেস্ট থাকলে সেক্ষেত্রে ভার্ব প্লুরাল। তো এই দুটো জিনিস মাথায় রাখার। প্রথম ক্ষেত্রে ওয়ান দিয়ে দেখানো হয়েছে যে হি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট দ্যাট আর ওয়ার্কিং ইন দিস প্রজেক্ট, তাহলে এখানে ভার্বটা প্লুরাল হয়েছে। এবং নেক্সটে আমরা দেখছি হি ইজ অনলি ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট দ্যাট ইজ ওয়ার্কিং ইন দিস প্রজেক্ট। অনলি ওয়ান থাকলে ভার্ব কী হয়? সিঙ্গুলার হবে। ওকে, দেন আমরা আসছি নেক্সট আরেকটা রুল 11, অর্থাৎ আমাদের নিজেদেরকে যেটাতে আমরা রিফ্লেক্স করতে দেখতে পাই, অর্থাৎ দ্য প্রোনাউন এন্ডিং উইথ সেলফ অর সেলফ আর কল রিফ্লেক্সিভ প্রোনাউন এমপ্যাথেটিক অ্যান্ড এমফাসাইজিং। ঠিক আছে, যারা নিজেকে এমপ্যাথেটিক বা এমফাসাইজিং করতে আমরা যেখানে দেখতে পাই সেটাই হচ্ছে আমাদের কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ আই থাকলে মাই সেলফ, উই থাকলে আওয়ার সেলফ, হি থাকলে হিম সেলফ, ইট থাকলে ইট সেলফ, ওয়ান থাকলে ওয়ান সেলফ, ইউ থাকলে ইয়োর সেলফ, সি থাকলে হার সেলফ, দে থাকলে দেম সেলফ। এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়। তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে বাক্যের শুরুতে কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না। যদি বাক্যের শুরুতে কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে তাহলে বুঝতে হবে সেটা সেক্ষেত্রে ভুল রয়েছে। কি রয়েছে? সেক্ষেত্রে সেটা ভুল রয়েছে। ওকে, তো আমি শুরু করছি নেক্সট স্লাইড থেকে। দেখো, প্রথম ক্ষেত্রে কী আছে? হি হিমসেলফ অ্যান্ড আই হারসেলফ হ্যাভ ডান দিস ওয়ার্ক। আই হারসেলফ তো কখনো হবে না, কারণ আমি জানি আয়ের সাথে অলওয়েজ মাইসেলফ বসে, তাহলে কী হবে? আই মাইসেলফ। তাহলে পরের লাইনে দেখো, হাই হারসেলফের জায়গায় আই মাইসেলফ করা আছে। তো এরর কারেকশনগুলো এরকমই দেওয়া থাকে, হি হিমসেলফের জায়গায় হি মাইসেলফ দেওয়া আছে। অর্থাৎ আমি বলার সময় হয়তো মিস্টেক করে গেলাম, হি মাইসেলফ মানে হ্যাঁ ঠিকই তো বলছে, সে আমাকে বলছে, এরকমভাবে ভাবলাম, কিন্তু সেটা ভুলে যাচ্ছে। যখন নিজের সম্পর্কে কোনো কিছু বোঝাচ্ছে বা নিজেকে এমফাসাইজ করা বোঝাচ্ছে বা নিজেকে রিফ্লেক্স করছে, সেটাই হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ এই জায়গাটা আমাদের বুঝতে হবে। আর আবার বলেছিলাম আমি যে বাক্যের শুরুতে কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না। যেমন মাই সেলফ আমান গুপ্তা কখনো হয় না, আই আমান গুপ্তা অ্যান ইঞ্জিনিয়ার ইজ ইন এ রেপুটেড এমএনসি ইন দিল্লি, এটা হতে পারে। ঠিক আছে, অথবা আই মাই সেলফ আমান গুপ্তা, এটাও আমরা লিখতে পারি যে অ্যান ইঞ্জিনিয়ার ইজ রেপুটেড এমএনসি ইন দিল্লি। ওকে, এই দুটোভাবে হতে পারে, কিন্তু বাক্যের শুরুতে কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না। তো এই জিনিসটা আমাদের খুব জানার খুব ইম্পর্টেন্ট, ব্যাঙ্কিং পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তোমাদের ব্যাঙ্কিংয়ের জন্য আর কোনো আলাদা করে প্রিপারেশন নিতে হবে না, তোমরা জানবে অনেক বেশি, অনেক এগিয়ে থাকবে সবার থেকে। রুল 12, এরপরে আমরা নেক্সট চলে আসছি রুল 12-এ। এইভাবে তোমাদের হয়তো কোনো ইউটিউব চ্যানেল তোমাদেরকে প্রোভাইড করবে না, এত ভালো ম্যাটেরিয়াল ইউটিউবে নো কস্ট কেউ তোমাদের পে করবে না, যেটা তোমাদের ফাইন্ড আউট মোর চ্যানেলে তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে পে করছে, এবং তোমরা এটার লাভ উঠাও এবং তোমরা ভিডিওগুলোকে দেখো এবং প্রত্যেক উইকলি তোমাদের এই ভিডিওগুলো আসবে এবং তোমরা এই ভিডিওগুলি দেখো ভালো করে খুব, এবং ভালো করে মন দিয়ে এটাকে প্র্যাকটিস করো, নিউজ পেপার রিডিং করো, তোমরা নিজের ইমপ্রুভ নিজে দেখতে হবে। তো আমরা রুল 12-এ যেটাতে কথা বলছিলাম, উইথ দিস ভার্ব, এই ধরনের ভার্বগুলো থাকলে যেমন এনজয়, ফ্রাইড, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, ইন্ট্রোডিউস, বিজি, এভেইল, অ্যাড্রেস, প্লাম, হার্ট, চিট, প্রোস্ট্রেট, রিজাইন, অ্যাপ্লাই, অ্যাকুইট, অ্যাসার্ট, ইসিটি, এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে কি হবে? এই ওয়ার্ডের পরে প্রিপোজিশন থাকলে বুঝতে হবে অবজেক্ট নেই। এই ওয়ার্ডের পরে প্রিপোজিশন থাকলে বুঝতে হবে কোনো অবজেক্ট নেই। অর্থাৎ এই ওয়ার্ডের পরে কোনো অবজেক্ট, এই ওয়ার্ডগুলোর পরে অবজেক্ট না থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। কি থাকতে হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ যদি প্রিপোজিশন থাকে তাহলে সেটা ভুল হয়ে যাচ্ছে, তার মানে কোনো অবজেক্ট নেই, অর্থাৎ আমাকে অবজেক্টটা আনতে হবে। তাহলে দ্য ম্যানেজার প্রেজেন্ট ইন দ্য মিটিং,
দ্যাটস মিন এখানে প্রিপোজিশন আছে মানে কোনো অবজেক্ট নেই। এই ভার্বগুলোর পরেই যদি কোনো প্রিপোজিশন চলে আসে, যেমন দেখো দ্য ম্যানেজার প্রেজেন্ট ইন দ্য মিটিং, তাহলে দেখো এখানে ডাইরেক্ট এই ভার্বটার পরেই চলে আসছে ইনটা প্রিপোজিশন, ফলে কী হয়ে যাচ্ছে এই জায়গাটা ইন আসার ফলে এটা হয়ে যাচ্ছে কোনো অবজেক্ট নেই, অর্থাৎ অবজেক্ট ছাড়া তো সেন্টেন্সটা কমপ্লিট হতে পারে না। তাই পরের লাইনে দেখো দ্য ম্যানেজার প্রেজেন্টেড হিমসেলফ, অর্থাৎ হিমসেলফ আনলাম, নিজেকে রিফ্লেক্সিভ প্রোনাউন এনে আমাদেরকে ব্যবহার করে বোঝাতে হবে যে এই জায়গাটা আমাদের কি হয়েছে ঠিক করতে হবে। তাহলে এই রুলটা আমাদের খুব ভালো করে জানতে হবে। এনজয়, প্রাইড, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, ইন্ট্রোডিউস, বিজি, এভিল, অ্যাড্রেস, প্লাম, হার্ট, চিট, প্রস্টেট, রিজাইন, অ্যাপ্লাই, অ্যাকুইট, অ্যাসার্ট, এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করে আমাদের প্রত্যেককেই খুব ভালো করে পড়তে হবে। দেখো নেক্সটে দ্য ম্যানেজার প্রেজেন্টেড দ্য প্রজেক্ট, দেখো এখানে প্রেজেন্টেডের পর প্রজেক্ট আছে, তাই কোনো চাপ নেই, টু দ্য সিও ইন দ্য মিটিং। তাহলে যেখানে আমার অবজেক্ট থাকবে সেক্ষেত্রে আমার কোনোভাবে ভুল নেই। যদি তারপরে প্রিপোজিশন থাকে, এই ওয়ার্ডগুলোর পরেই যদি প্রিপোজিশন থাকে সেক্ষেত্রে আমাকে কিন্তু এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা হতে হবে, আদারওয়াইজ না। যদি প্রিপোজিশন না থাকে, যদি এমনি ওয়ার্ড থাকে, তাহলে কিন্তু আমি কখনো কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব না। তো এটা কিন্তু বোঝার খুবই কনসেপ্ট গভীর, এবং তোমাকে এটা খুব ভালো করে অধ্যয়ন করে প্র্যাকটিস করতে হবে। এরপরে আমরা আসছি রুল 13, রিফ্লেক্সিভ প্রোনাউন আর নট ইউজ আফটার দ্য ভার্বস। রিফ্লেক্সিভ প্রোনাউন কী হয় না, এইসব ভার্বগুলোর পর ইউজ হয় না, যেমন কিপ, কনসিল, কোয়ালিফাই, স্প্রেড, রেস্ট, স্টে, এই ধরনের ওয়ার্ডগুলোর পর কী হয়, কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয় না। কী হয়, কিপ, কনসিল, কোয়ালিফাই, স্প্রেড, রেস্ট, স্টে, ইটিসি। অর্থাৎ আই স্টেড মাইসেলফ কখনোই হবে না, এটা ভুল। কারণ এই ধরনের ওয়ার্ডগুলো আমি যেগুলো দিয়ে দিয়েছি, কিপ কনসিল দিয়েছি, তারপর হচ্ছে কোয়ালিফাই, স্প্রেড, রেস্ট, স্টে, এই ধরনের ওয়ার্ডগুলোর পরে কখনোই কি আসে না, কখনোই আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন আসে না, রিফ্লেক্সিভ প্রোনাউন আসে না। অর্থাৎ এই ওয়ার্ডগুলো থাকলে পরে ডাইরেক্ট হয়ে যাবে আই স্টেড অ্যাওয়ে ফ্রম মাই ক্লাস, অর্থাৎ মাইসেলফ বলে কোনো ওয়ার্ড এখানে কনসেপ্ট আসবে না। যদি করে দাও কখনো বা পরীক্ষায় দেওয়া থাকে, দ্যাটস মিন সেই জায়গাটায় এরর রয়েছে, তোমাকে সেই জায়গাটা মার্ক করতে হবে। তো এই ধরনের এররগুলো ব্যাংকের পরীক্ষায় ভীষণ 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 রকম ইম্পর্টেন্ট। তাই তোমরা খুব ভালোভাবে পড়ো এবং খুব ভালোভাবে নোটটাকে অধ্যয়ন করো। তোমাদের ইংলিশকে যদি ইমপ্রুভ করতে চাও এবং তোমরা WBCS বা আদার্স যে কোনো এক্সাম, হায়ার লেভেল এক্সামের ক্ষেত্রে নিজেকে প্রিপেয়ার করতে গেলে তোমরা এই কোর্সটিকে খুব ভালোভাবে ঝালাই করো, তোমরা নিজের ইমপ্রুভমেন্ট দেখবে 100%, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। এরপর আসছে রুল 14। রুল 14 আমরা কী দেখব, দ্য প্রোনাউন্স হুইচ ডেমোস্ট্রেট দ্য প্রোনাউন্স অর থিংস আর কল ডেমোস্ট্রেটিভ প্রোনাউন। অর্থাৎ দিস, দ্যাট, দিস, দোজ, সাস, দ্য নেম, এই ধরনের ওয়ার্ডগুলো কী করে, অলওয়েজ কোনো কিছুকে ডেমোস্ট্রেট করে। যেমন কি দে, হু উইশ টু অ্যাপ্লাই ফর দিস পোস্ট মাস্ট বিং দেয়ার রিজুমস। অর্থাৎ এখানে কী হলো, দে হু উইশ হয় কোনো দিন, হয় না। দোজ হু উইশ, কারণ আমি কি বলেছি যে কোনো কিছু ডেমোস্ট্রেট করা বোঝাচ্ছে এখানে, মাস্ট বিং দেয়ার রিজুমস। অর্থাৎ যখনই কোনো কিছুকে ডেমোস্ট্রেট করা বোঝাবে তখন দোজ, দিস, দ্যাট, দিস, সাচ, এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহৃত হবে। তো আমাকে মানেটা পরে বুঝতে হবে, এখানে ডেমোস্ট্রেট করা বোঝাচ্ছে, অর্থাৎ এখানে দে কখনোই বসবে না, এখানে দিস, দ্যাট, দোজ বা, অর্থাৎ আমাকে তো শুধু এরর কারেকশনটা বের করতে হবে। তাহলে আমার এখানে অপশন যদি এ থাকে, তাহলে মনে করো এখানে যদি হুয়ের পরে একটা দাগ থাকে, অ্যাপ্লাইয়ের পরে একটা দাগ থাকে, তাহলে আমার এ নম্বর হয়ে যাচ্ছে রং। তো এইভাবে আমাদের জিনিসগুলো বলতে হবে। ওকে, তো দেন চলে আসছি, দেখো দ্য স্টুডেন্টস অফ ইঞ্জিনিয়ারিং আর মোর পপুলার দ্যান দ্য স্টুডেন্ট অফ মেডিকেল ইন দ্য গ্রুপ। ঠিক আছে, দ্য স্টুডেন্টস অফ ইঞ্জিনিয়ারিং আর মোর পপুলার দ্যান দ্য স্টুডেন্টস অফ মেডিকেল ইন দ্য গ্রুপ। তাহলে কী হচ্ছে, এখানে কী ভুল আছে, এটা অবশ্যই ভুল আছে। ভুলটা কী আছে দেখো, দেন দ্য স্টুডেন্টস আছে, দেন দ্য স্টুডেন্টস অফ মেডিকেল, তাহলে আমি স্টুডেন্ট তো প্রথমে বলেছি, দেন দোজ অফ মেডিকেল স্টুডেন্ট, আমি কারণ এখানে ডেমোস্ট্রেট করা বুঝাচ্ছি। আর অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবে, যেখানে সিঙ্গুলার হলে দে আর প্লুরাল হলে দোজ। যেখানে আমার প্রথমটা ক্ষেত্রে দে কেন বসলো না, কারণ এখানে সিঙ্গুলার ছিল। ওকে, তো আমাদের এই জিনিসগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। নেক্সট আমরা চলে আসছি পরের পেজে, লাস্ট রুল। কি দেখো, রুল 15, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, এবং দুটোর মধ্যে যখন তুলনা বোঝাবে, তাহলে দিস টু কোম্পানিজ ওয়ার্ক ফর ইচ আদার। যখন দুটো কোম্পানি দুটোর মধ্যে যখন তুলনা বোঝাতে তখন ইচ আদার, আর দিস কোম্পানিজ ওয়ার্ক ফর অ্যানাদার মানে একে অপরের জন্য, আর ইচ আদার মানে একে অপরে, দুটোই একে অপরে। তো এইভাবে আমাদের ইউজগুলো হয়ে থাকে। দিস দিয়ে ইউজ হয়, কী দিয়ে ইউজ হয়, দিস দিয়ে ইউজ হয়। ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই ধরনের ওয়ার্ডগুলো কী সময় দিস দিয়ে ইউজ করা হয়। তো আমাদের এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে। আর ওয়ান্স থাকলে পরে কী হয়, ভার্বটা অলওয়েজ প্লুরাল ফর্মে ইউজ হয়। তো এই ওয়ান্স, আর আমরা আগেই পড়েছি ওয়ান্সের আর অনলি ওয়ানে
তো সবসময় মাথায় রাখবে ওয়ানের ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম ভার্বটা প্লুরাল হয়, তেমনি অনলি ওয়ানের ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হয়, আর ওয়ান্স দেওয়া থাকলে পরে ভার্বটা প্লুরাল হয়। তো এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা খুব ভালো করে এই ভিডিওটি দেখো এবং নিজেদের যে কোনো একটি বই নিয়ে সেটাকে প্র্যাকটিস করে দেখো। তোমাদের যদি কোথাও অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, তো ক্লাসটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং নিজে শেখো, অন্যকে শেখাতেও সাহায্য করো। থ্যাংক ইউ। ফাইন্ড আউট মোর চ্যানেলে পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই থ্যাংক ইউ। ভালো থাকবে, দেখা হবে পরের ক্লাসে। সি ইউ এগেইন, বাই বাই।